-2 আলোচনার জবাবে আমির খসরু। 111 এরশাদ কেউ পারেনি, এখন তো বিএনপি অনেক শক্তিশালী। গত 15 বছরের ট্যালেন্টেড খেলোয়াড়দের সুযোগ দেয়নি আওয়ামী লীগ, বললেন মির্জা ফখরুল। ম্যাডাম বললেন হাসিনা আমাকে জেলে না নিয়ে ছাড়বে না, বললেন মারুফ কামাল খান। এবং সর্বশেষ জানাবো প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা, বইয়ের মান উন্নত করতে গিয়ে সময় কিছুটা বেশি লেগেছে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। -2 আলোচনা জবাবে আমির খসরু। 111 এরশাদ কেউ পারেনি, এখন তো বিএনপি অনেক শক্তিশালী। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার পর -2 আলোচনা সমালোচনা করে এর জবাব দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এরশাদ পারেনি, 111 সরকারও পারেনি, এখন তো বিএনপি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। আমির খসরু বলেন, কেউ যদি মনে মনে -2 কথা বলে, এটা তাদের মন গড়া, এটা তাদের সমস্যা। বিএনপি আজকে যেখানে দাঁড়িয়ে আছে তা হলো এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় দল, সবচেয়ে জনপ্রিয় নেত্রী খালেদা জিয়া, নেতা তারেক রহমান। বাংলাদেশের মানুষ তাদের জন্য অপেক্ষা করে আছে। যারা -2 কথা বলে, এটা আসলে তাদের চিন্তা ও ইচ্ছার কথা। তাদের এই আশা জীবনেও পূরণ হবে না। বিএনপি অনেক ত্যাগের পর সবচেয়ে শক্তিশালী দলে পরিণত হয়েছে উল্লেখ করে সাবেক এই মন্ত্রী বলেন, এখন এসব মন গড়া কথার কোনো উত্তর দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি না। গণতন্ত্র প্রতিষ্ঠার সর্বপ্রথম সংস্কার নির্বাচন, এমন দাবি করে খসরু বলেন, নির্বাচন দিয়ে শুরু করতে হবে গণতন্ত্র উত্তরণের এবং সংস্কারের প্রথম কাজ। বিএনপি এই নেতা বলেন, আমরা শুধু কিছুদিন আগের আন্দোলনের কথা বলি, কিন্তু আন্দোলন একদিনে হয়নি। গত 15 থেকে 16 বছরের ত্যাগ, এই সময় কত মানুষ ত্যাগ স্বীকার করেছে সেটা ভুলে যাই। সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসার প্রসঙ্গে তিনি বলেন, আন্দোলন তো আমরা করেছি, সুতরাং আমরা সরকারের সঙ্গে বসবো। আমাদের আন্দোলনের যে প্রেক্ষাপট, ত্যাগ, অবদান, সেটা জাতি জানে। গত 15 বছরে ট্যালেন্টেড খেলোয়াড়দের সুযোগ দেয়নি আওয়ামী লীগ, বলেন মির্জা ফখরুল। আওয়ামী লীগ গত 15 বছরে দেশে ভালো ও ট্যালেন্টেড খেলোয়াড়দের সুযোগ দেয়নি বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ গত 15 বছরে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। ক্রীড়াঙ্গন এর বড় উদাহরণ। এই অঙ্গনটিকেও দলীয়করণ করেছে তারা। আওয়ামী লীগের আমলে ভালো ও ট্যালেন্টেড খেলোয়াড়দের সুযোগ দেওয়া হয়নি অভিযোগ করে তিনি বলেন, এখন মেধার চর্চা হবে, সবাই যেন সুযোগ পায়। ভালো খেলোয়াড়দের বের করে আনতে হবে। ক্রিকেট এখন খুব নাম করছে, কিন্তু একসময় ফুটবল ছিল খুব জনপ্রিয় খেলা। খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, খেলোয়াড়দের মন হয় উদার, মাদক নির্মূল সহ সামাজিক কাজে তাদের ভূমিকা অনেক বড়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উদ্দেশ্য এটিও, মাদক পরিহার করে খেলাধুলায় মনোযোগী হবে তরুণ সমাজ। ক্রীড়াঙ্গনে জিয়া পরিবারের অবদান তুলে ধরে তিনি আরো বলেন, আরাফাত রহমান কোকর ক্রিকেটে বড় ভূমিকা ছিল। দেশের ক্রিকেটে যে উৎকর্ষতা সাধিত হয়েছে তার ভিত্তি কোকর হাত ধরেই হয়েছে। ম্যাডাম বললেন হাসিনা আমাকে জেলে না দিয়ে ছাড়বে না, বললেন মারুফ কামাল খান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলার তথ্য প্রমাণ এবং আদালতে দেওয়া তার জবানবন্দি সংকলনে রচিত রাজবন্দি জবানবন্দি বইটির মোড়ক উন্মোচন করা হয়েছে। দুপুরে গুলশান বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বইয়ের মোড়ক উন্মোচন করেন। বইটি সম্পর্কে ওই অনুষ্ঠানে জানানো হয়, 2018 সালে প্রকাশিত এই বইটির সম্পাদনায় ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মরহুম অধ্যাপক ডক্টর এমাজ উদ্দিন আহমদ। এছাড়া তার সহযোগিতায় ছিলেন বিএনপির কয়েকজন অনলাইন অ্যাক্টিভিস্ট। তবে এই বইটি নিয়ে বৃহস্পতিবার রাতে নিজের আক্ষেপের কথা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন খালেদার জিয়ার সাবেক প্রেস সচিব সাংবাদিক মারুফ কামাল খান। ওই পোস্টে তিনি দাবি করেন, অজ্ঞাত স্থানে বসে প্রায় 3 মাস ধরে কঠোর পরিশ্রম করে তিনি এই বইটি লিখেছিলেন। এই কাজে তিনি কারো কাছ থেকে কোনো সহায়তা পাননি। ফেসবুকে দেওয়া মারুফ কামাল খানের স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো। আমার সঙ্গে অনেকদিন ধরে ভার্চুয়াল বলায় যুক্ত ওয়াসিম ইফতেখারুল হক, আমার স্নেহভাজন ও তরুণ তুখোর জাতীয়তাবাদী অনলাইন অ্যাক্টিভিস্ট। মধ্যাহ্নভোজে বসেছি, এ সময় ফেসবুক মেসেঞ্জারে এলো তার এক খুদে বার্তা। ওয়াসিম জানালো, তারা রাজবন্দি জবানবন্দি নামে একটি বইয়ের প্রকাশনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আছে। সেখানে প্রধান অতিথির বক্তৃতায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমার প্রশংসা করছেন। কৌতূহল হলো, খেয়ে উঠে মেসেঞ্জারে ফোন দিলাম ওয়াসিমকে। প্রবল আবেগে উচ্ছ্বসিত সে। জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আদালতে দেওয়া খালেদা জিয়া দুটি জবানবন্দি মিলিয়ে রাজবন্দি জবানবন্দি নামে হাসিনা শাসনামলে ওরা কয়েকজন মিলে একটা বই বের করেছিল। প্রফেসর ডক্টর এমাজ উদ্দিন আহমেদ এটি মুখবন্ধ লিখে দিয়েছিলেন।
আমি যতদূর জানি ঢাকার কোনো ছাপাখানা বইটি ছাপতে রাজি হয়নি। পরে ওরা সিলেট থেকে বইটি ছাপিয়ে ঢাকায় আনার উদ্যোগ নেয়। বই নিয়ে রেলগাড়িতে করে আসার পথে র্যাব একজনকে গ্রেপ্তার করে এবং সব বই সিজ করে নিয়ে যায়। এর সূত্র ধরে অসীম সহ গ্রেপ্তার হয় 4 জন। ভয়ঙ্কর অপরাধ নিবারণের উদ্দেশ্যে গঠিত র্যাবকে ফ্যাসিস্ট হাসিনার রেজিম এভাবে মত প্রকাশের স্বাধীনতা হরণের কাজে অপব্যবহার করেছে। আটক 4 জনকে র্যাব প্রায় 2 সপ্তাহ গুম করে রাখে। পরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়। 6.5 মাস করে জেল খাটার পর জামিনে ছাড়া পায় তারা। ফ্যাসিবাদ মুক্ত স্বদেশের সেই বইটি ওরা ফের ছেপে বের করেছে। আজ গুলশানে বিএনপি চেয়ারপারসনের অফিসে ছিল তার প্রকাশনা অনুষ্ঠান। সেখানে সিনিয়র সাংবাদিক শফিক রেহমান সহ অনেকেই কথা বলেছেন। মির্জা আলমগীর তার বক্তৃতায় জবানবন্দি রচনায় আমার অবদানের কথা স্মরণ করে বলেছেন, বেগম খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব সাংবাদিক মারুফ কামাল খান বিভিন্ন কারণে আমাদের সঙ্গে নেই, তবে এই জবানবন্দি রচনায় তার অবদানের কথা উল্লেখ না করলে অন্যায় করা হবে। মারুফ কামাল খান বলেন, ধন্যবাদ আলমগীর ভাই, ভদ্রলোক মানুষ। রাজনীতিতে সৌজন্য যখন বিরল তখন মির্জা আলমগীর যে খানিকটা ব্যতিক্রম তা অস্বীকার করার জন্যই। তিনি আমাকে যেটুকু কৃতিত্ব দিয়েছেন সেটুকু বা কজন দেয়। জি হ্যাঁ, ওই দুটি জবানবন্দি আমার অক্ষম হাতেই রচিত। এই সুযোগে সেই গল্পটা একটু বলে নিই। ম্যাডাম জিয়ার গুলশান অফিসে তার সঙ্গে টানা 3 মাস আমাকে আটক রাখতে হয়েছিল হাসিনা শাসনকালে। এ সময় গুরুতর অসুস্থ হয়ে পড়ি। কয়েক মাস হাসপাতালে থেকে চিকিৎসা নেই। আটক ও হাসপাতালে থাকা অবস্থায় হাসিনা সরকারের বদান্যতার শখানেক মিথ্যে মামলায় আসামি হই। খুন, জখম, অগ্নিসংযোগ, বোমাবাজি, ভাঙচুর, লুটতরাজ এহেন অপরাধ নেই যা আমি করিনি আটকা পড়া অবস্থায়। এবং হাসপাতালে শয্যায় শুয়ে শুয়ে পুলিশ আমাকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে। যাই হোক, এক সন্ধ্যায় শিমুল বিশ্বাস আমার গুপ্ত নম্বরে ফোন করে জানালো ম্যাডাম জরুরি ভিত্তিতে দেখা করতে বলেছেন। লুকিয়ে চুরিয়ে পুলিশ গোয়েন্দাদের চোখ ফাঁকি দিয়ে গেলাম। ম্যাডাম জিয়া বললেন, দুটি মামলায় আদালতে আমি যে জবানবন্দি দেব তা আপনাকে লিখতে হবে। আমি বললাম, ম্যাডাম আমার আইন জ্ঞান খুব সীমিত, আমি কি পারবো? তিনি বললেন, আপনিই পারবেন, আমাদের লয়াররা সাহায্য করবে। এই আস্থার পর না করার উপায় আছে? রাজি হলাম। আইনজীবী সালাউদ্দিন মিয়া ও মাসুদ তালুকদার মামলার সব কাগজপত্রের কপি আমাকে দিলেন। এরপর আয়োজন হলো ম্যাডামের সামনে বসে আইনজীবীরা আমাকে ব্রিফ করবেন, আমি নোট করে নেব। সে যে কি মর্মান্তিক অবস্থা! উকিল ব্যারিস্টার সাহেবরা পরস্পর বিরোধী মতামত দিয়ে বাদ বিসংবাদ শুরু করলেন। কে কত বড় পণ্ডিত তার বহর দেখাতে লাগলেন ম্যাডামের সামনে। আমি বুঝে গেলাম তাদের বেশিরভাগই মামলার ব্যাপারে কোনো স্টাডি করেনি। তারা ম্যাডামকে খুশি করার জন্য প্লে টু দ্য গ্যালারি করছেন। আমার অস্বস্তি টের পেয়ে ম্যাডাম আইনজীবীদের বললেন, আপনারা প্রত্যেকেই নিজ নিজ মতামত মারুফের কাছে লিখিতভাবে দেন। এরপর দেখলাম তাদের উৎসাহে ভাটা পড়েছে। একমাত্র রেজ্জাক খান তার 1 পৃষ্ঠার কম্পোজ করা মতামত আমাকে দিলেন। বাকিরা বললেন, আপনি লিখে শেষ করুন, পরে ম্যাডামের সামনে আমরা শুনে আমাদের মতামত দেব। কেউ কেউ পরামর্শ দিলেন জবানবন্দি দুটি যেন খুব দীর্ঘ হয়, ম্যাডাম যাতে আদালতে 1 বছর ধরে সেটি উপস্থাপন করতে পারেন। আমি যা বোঝার বুঝে গেলাম। মামলার সব কাগজপত্র পুরো স্টাডি করে অজ্ঞাত স্থানে বসে প্রায় 3 মাস ধরে কঠোর পরিশ্রমে জবানবন্দি দুটি লেখা শেষ করলাম। এর মধ্যে কারো কাছে থেকে 1 বিন্দু সহায়তা পাইনি। লেখা শেষে ম্যাডামের কাছে গিয়ে বিস্তারিত খুলে বললাম। তিনি বললেন, আপনি মোহাম্মদ আলী সাহেবের কাছে যান, পুরোটা যাতে উনি ভালো করে দেখে দেন, আমি ওনাকে বলে রাখবো। আমি সাহেবের চেম্বারে পরপর 3 দিন আমাকে যেতে হয়েছে। দীর্ঘ সময় ধরে আমি আমার লেখা জবানবন্দি পড়েছি, মোহাম্মদ আলী সাহেবের সঙ্গে আলোচনা করেছি এবং তার মতামত নিয়েছি। তার আইনি পরামর্শে আমি কয়েক জায়গায় জবানবন্দি দুটি সংশোধন করি। এরপর সব চূড়ান্ত করে ম্যাডামের কাছে উপস্থাপনের পালা। এখনকার অ্যাটর্নি জেনারেল এবং তখনকার বিএনপি নেতা আসাদুজ্জামানের উপর ম্যাডামের আস্থা ছিল। ম্যাডাম তাকে পছন্দ করতেন। আসাদ আমারও প্রিয় ভাজন। ম্যাডামের সামনে পড়ার সময় তিনি একমাত্র আসাদকে উপস্থিত রাখেন। আমাকে কয়েকবার করে পড়তে হয়। ম্যাডাম 2-3 জায়গায় সামান্য পরিবর্তন করতে বলেন। আসাদও গ্রহণযোগ্য কিছু মতামত দেন। সবকিছু ইনকর্পোরেট করে 2-3 দিনের মধ্যে ম্যাডামের হাতে চূড়ান্ত কপি তুলে দিই। এই জবানবন্দি দুটি রচনায় এর বাইরে আর কারো কোনো সংশ্লিষ্টতা ছিল না। জবানবন্দি রচনার এই গল্প শেষ করার আগে ম্যাডাম জিয়ার দূরদর্শিতায় আমার বেদনাহত হওয়ার ঘটনাটা এখন বলি। আমি চলে আসবো এমন সময় ম্যাডাম বললেন, আরো 2টি কাজ করে দিতে হবে আপনাকে। কি কাজ জানতে চাইলে তিনি বললেন, যত সুন্দর জবানবন্দি লিখে দেন কোনো কাজ হবে না। বিচারকের কোনো ক্ষমতা নেই আমার মামলার রায় দেওয়ার। রায় দেবে মূলত হাসিনা, সে আমাকে জেলে না নিয়ে ছাড়বে না। আমি তাকে চিনি। কাজে রায়ের আগে আমি একটা প্রেস কনফারেন্স করব, সেটা আপনাকে লিখতে হবে। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে একটা বক্তৃতাও আমি করব। এর জন্য একটা টকিং পয়েন্টসও লাগবে। আমি প্রস্তুতি নিয়েন। আমি মন খারাপ করে চলে এলাম। কয়েক মাসের মধ্যেই ম্যাডামের জন্য সেই প্রেস কনফারেন্সের বক্তব্য এবং সবার বক্তব্যের টকিং পয়েন্টস আমাকে লিখতে হয়েছিল। আমি ইতিহাসের সাক্ষী হিসেবে গভীর বেদনাহত হয়ে দেখতে পাই ম্যাডামের ভবিষ্যৎবাণী শতভাগ ফলে গিয়েছিল। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।